বিশ্ব সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি রয়েছেন যাদের কবিতা মানুষকে নতুন করে জীবন দর্শন শেখায়। আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট তাদের মধ্যেই একজন। তার কলমে প্রকৃতি, গ্রামীণ জীবন এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব এমনভাবে ফুটে উঠেছে যা আজও পাঠকের হৃদয়ে অমলিন। আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট 1874 সালে ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার শৈশবকাল ছিল খুবই দুঃখ কষ্টের মধ্যে ভরা। কিন্তু কোনো দুঃখ কষ্টই তার কাব্য প্রতিভাকে দমিয়ে রাখতে পারেনি। তার অসাধারণ সাহস এবং গভীর অনুভূতির কারণে তিনি আমেরিকার শ্রেষ্ঠ কবি হয়ে ওঠেন। Dear viewers, today I will discuss about a beautiful poem whose name is Stopping by Woods on a Snowy Evening by Robert Frost. আজ আমরা রবার্ট ফ্রস্টের লেখা একটি সুন্দর কবিতা পড়ব, যেটি সম্প্রতি আমাদের নবম এবং দশম শ্রেণীর সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমাদের আলোচনাটা আমরা শুরু করি। আমরা ফার্স্টেই দেখে নেব এই কবিতাটি আমরা বোর্ডে লিখে রেখেছি। আমরা এই কবিতাটা একটু সুন্দর করে পাঠ করতে চাই। তারপর আমরা এই কবিতার কিছু কিছু থিম রয়েছে এবং এই কবিতায় ব্যবহৃত কিছু কিছু ফিগার অফ স্পিচ রয়েছে, সেটা আমরা কবিতার মাঝখানে দেখব কিভাবে কবি কত সুন্দর করে ফিগার অফ স্পিচগুলো ইউজ করেছে। তাহলে ফার্স্টে আমরা কবিতাটা একটু পড়ে নেব। এই কবিতাটি 4টি স্ট্যানজা আছে, আমরা স্ট্যানজাগুলো একটু পড়ে নিচ্ছি। কবি ফার্স্ট স্ট্যানজায় বলেছে, হুইজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইন দ্য ভিলেজ দাও, হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াশ হিজ ওয়ার্ডস ফিল আপ উইথ স্নো, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার to stop without a farmhouse near. Between the woods and frozen lake, the darkest evening of the year, he gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds the sweep and easy wind and dawny flake. The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep. অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই অসাধারণ সুন্দর কবিতাটিতে রবার্ট ফ্রস্ট কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে এবং এই অসাধারণ কবিতার কিছু থিমও রয়েছে। আমরা বোর্ডে 2টা থিম লিখে রেখেছি। ফার্স্ট ওয়ান, বিউটি অফ নেচার, অর্থাৎ এই কবিতার মাধ্যমে রবার্ট ফ্রস্ট প্রকৃতির সৌন্দর্যকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। সেকেন্ডলি, লাইফ জার্নি অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ জীবনের যে যাত্রা এবং দায়িত্ব কর্তব্য সেটিও কিন্তু রবার্ট ফ্রস্ট তার কবিতার মধ্যে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে। আমরা এখন এই কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ব এবং দেখব কিভাবে রবার্ট ফ্রস্ট এই কবিতায় জীবনের গান, জীবনের দায়িত্ব কর্তব্য এবং প্রকৃতির সৌন্দর্য ব্যাখ্যা করেছে। তাহলে আমরা প্রত্যেকটি লাইন একটু পড়ে দেখব। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো। এখানে কবি একদিন তার যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটাকে সাথে নিয়ে একদিন বনের মধ্যে বের হয়েছে এবং বনটা ছিল তুষারে ঢাকা। আমরা কিন্তু কবিতা দেখেই বুঝতে পারছি, কবিতার শিরোনাম দেখেই, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, অর্থাৎ বরফ ঢাকা একটি সন্ধ্যায় বনের মধ্যে কবি দাঁড়িয়ে গিয়েছে এবং এই মুহূর্তে তার ঘোড়াটাকে নিয়ে বরফে ঢাকা, বরফে আচ্ছাদিত একটা বনের মধ্যে যখন কবি আসলো তখন কিন্তু এই কবিতাটা কবি লিখেছে। ফার্স্ট লাইনে আমরা দেখলাম কি, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, অর্থাৎ এই বনটা কার তা আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দাও, তার বাড়ি এই পাশের গ্রামেই হয়তো। অর্থাৎ এখানে কবি বলছে যে এই বনটা কার, এই যে নির্জন বন, সুন্দরবন, এই বনটা কার আমি কিন্তু জানি এবং সেই যে ব্যক্তিটার বন তার বাসা কিন্তু খুব বেশি দূরে না, পাশের গ্রামেই তার বাসা। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, অর্থাৎ কবি যে এখানে তার ঘোড়াকে নিয়ে দাঁড়িয়েছে সেই বনের যে মালিক সে কিন্তু এটা দেখছে না। টু ওয়াশ হিজ উডস ফিল উইথ দ্য স্নো, অর্থাৎ কবি কেন দাঁড়িয়েছে? কবি এখানে দাঁড়িয়েছে এই যে বনে যে স্নো অর্থাৎ সুন্দর তুষারপাত হচ্ছে এটা দেখার জন্য কিন্তু কবি এখানে দাঁড়িয়েছে। তাহলে আমরা এই স্ট্যানজার মধ্যে দেখতে পেলাম কবি বনের একটা অসাধারণ প্রাকৃতিক রূপ কিন্তু বর্ণনা করেছে, সেটা আমরা এই লাইনের মধ্যে দেখতে পাচ্ছি। টু ওয়াশ হিজ উডস ফিল আপ উইথ স্নো, অর্থাৎ
শুভ্র বরফে কিন্তু বন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে এবং কবি সেটাকে আস্তে আস্তে অবলোকন করছে, দেখছে। দেন আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে চলে যাব। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। অর্থাৎ কবি যে ঘোড়াটার সাথে এসেছিল সে কিন্তু বুঝছে না যে কেন আমরা এখানে দাঁড়িয়েছি। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। অর্থাৎ ঘোড়াটি মনে মনে ভাবছে যে আশেপাশে তো কোনো ফার্ম হাউসও নেই, তাহলে কেন আমরা এখানে থামলাম। ঘোড়াটা কিন্তু অবাক হয়ে গেছে, খুয়ার হয়ে গেছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। অর্থাৎ কিসের মধ্যে? এই সুন্দর বনানীর মধ্যে এবং একটা ফ্রোজেন লেক, এর মধ্যে আমরা কেন থামলাম? ঘোড়াটা কিন্তু এই প্রশ্ন করতেছে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এবং কবির কাছে মনে হচ্ছে এটাই বোধহয় এই বছরের সবচেয়ে অন্ধকারতম রাত। এখানে অন্ধকারতম রাত বলতে খুব সুন্দর বোঝানো হচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশকে বোঝানো হচ্ছে। দেন আমরা থার্ড স্ট্যান্ডে চলে যাব। হি গিভস হিজ হার্নেস বেলস আর শেক। যে ঘোড়াটি ছিল, কবি সেই ঘোড়াটি কিন্তু এখন তার বেলে ঝাঁকুনি দিচ্ছে যে আমরা কেন এখানে আসলাম। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। ঘোড়াটি বলছে আচ্ছা কোনো ভুল হয়েছে নাকি বা কোনো সমস্যা হলো যে আমরা এখানে কোনো ফার্ম হাউস নেই তারপরে এখানে থেমে গেলাম। দ্য অনলি আদার সাউন্ডস সুইফ। অর্থাৎ সেখানে শুধুমাত্র একটা শব্দই ছিল, শুনশান বাতাসের শব্দ, আর চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, কোনো শব্দ নেই। আপ ইজি উইন্ড অ্যান্ড ড্রাউনি ফ্লেক। অর্থাৎ শুনশান শীতের বাতাস এবং তার মধ্যেই ঝিরিঝিরি বরফ পড়ছে, কি অসাধারণ একটা পরিবেশ। কবি সেই পরিবেশে এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। অর্থাৎ এই লাইনগুলোতে আমরা দেখতে পেলাম রবার্ট ফ্রস্ট বিউটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যকে খুব সুন্দরভাবে এই তিনটি স্ট্যান্জায় কিন্তু বর্ণনা করলো এবং সেখানে একটি ঘোড়াকেও নিয়ে আসলো। ঠিক আছে, আমরা একটু পরেই দেখব যে কিভাবে কবি তার কবিতাতে ফিগার অফ স্পিচগুলো ব্যবহার করেছে। দেন লাস্ট স্ট্যান্জা, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এই যে প্যারাটা, এই স্ট্যান্জাটা সম্ভবত ইংরেজি সাহিত্যের একটা বিখ্যাত লাইন এবং যখনই তুমি দেখবা যে কোথাও একটা প্রকৃতির মধ্যে মানুষ চলে গিয়েছে তখন কিন্তু এই লাইনগুলো পাঠ করে। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ অ্যান্ড বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে এই শব্দের অর্থ কি? দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। অর্থাৎ এই যে বনানী বা বনকে খুবই সুন্দর মনে হচ্ছে, খুবই অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে এবং খুবই গভীর মনে হচ্ছে। অর্থাৎ কবি সৌন্দর্যের প্রতীক হিসেবেই কিন্তু বলছে এখানে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু এই লাইনটাতে কিন্তু সম্ভবত সবচেয়ে সুন্দর দর্শনটা চলে আসছে যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তারপরও কবি মনে হচ্ছে আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার তো এখনও কিছু প্রতিশ্রুতি দেওয়া বাকি আছে। দেন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অর্থাৎ এখানে বলছে ঘুমানোর আগে আমার কিন্তু আরও অনেক দূর যেতে হবে, কিন্তু আসলে এখানে স্লিপ শব্দের অর্থ ঘুম হবে না, স্লিপ শব্দের অর্থ এখানে মৃত্যু হবে। অর্থাৎ তার মৃত্যুর আগে আরও অনেক জায়গায় যেতে হবে। আমরা এই লাইন্সগুলোকে আরও একটু সুন্দর করে ব্যাখ্যা করব কিছু ফিগার অফ স্পিচের মধ্য দিয়ে। আমরা দেখছি কবি রবার্ট ফ্রস্ট এখানে কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে, যার মধ্যে ফার্স্টে আমরা দেখি অ্যালিটারেশন। অ্যালিটারেশন শব্দ অর্থ পুনরাবৃত্তি। যেমন আমরা দেখতে পাচ্ছি এই লাইনগুলোতে হিজ, হাউস, ওয়াচ, উডস। অর্থাৎ শব্দের যখন রিপিটিশন হবে, বারবার পুনরুক্তি হবে, তখন কিন্তু সেটাকে আমরা সাহিত্যের ভাষায় অ্যালিটারেশন বলতে পারি, শব্দালঙ্কার, অ্যালিটারেশন। অর্থাৎ কবি কিন্তু এই কবিতায় খুব সুন্দরভাবে অ্যালিটারেশনের ব্যবহার করেছে। দেন আমরা দেখব ইমেজেরি। ইমেজ কি? একটা চিত্রকল্প। অর্থাৎ আমরা যখন যদি কোনো শব্দের নাম উচ্চারণ করি বা কোনো সেন্টেন্স উচ্চারণ করি তাহলে আমাদের চোখের সামনে, আমাদের মানসপটে সেই জিনিসটা কিন্তু ভেসে উঠবে, যেটা ভেসে উঠেছে এই কবিতার এই লাইনগুলোতে। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। অর্থাৎ যখনই আমরা এই শব্দটি উচ্চারণ করছি বা এই লাইনটি উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের সামনে একটা খুব সুন্দর বনানী, সুন্দর বন এবং তুষারপাতের কিন্তু শব্দ আমরা দেখতে পাচ্ছি বা তুষার দেখতে পাচ্ছি। অর্থাৎ এই লাইনটা বলার সাথে সাথে আমরা বন শব্দটি বলার সাথে সাথে আমাদের মানসপটে কিন্তু একটা বন ভেসে উঠছে। আমরা যখন স্নো কথাটি উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের মানসপটে বরফ ভেসে উঠছে। এটাই হচ্ছে ইমেজারি। দেন আমরা দেখি পার্সনিফিকেশন। অর্থাৎ কোনো জড়বস্তুকে বা প্রাণহীন জীবকে, অথবা প্রাণী নয়
বা মানুষ নয় এমন কোনো বস্তুকে প্রাণ দেয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, এখানে মাই লিটল হর্স এবং এইখানে হি গিভস হিজ হর্স হার্নেস বেলস আর শেক, অর্থাৎ এখানে ঘোড়াকে কিন্তু হি দ্বারা সম্বোধন করেছে। তাহলে ঘোড়া যেহেতু একটা জড়বস্তু না প্রাণী, কিন্তু এটিকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। এই জিনিসটাকে আমরা কিন্তু পার্সনিফিকেশন বলতে পারি। দেন আমরা দেখব রিপিটিশন। রিপিটিশন আমরা দেখতে পাই লাস্ট স্ট্যান্জায়, অর্থাৎ একই লাইনের বারবার ব্যবহার, যেমন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অর্থাৎ এইখানে কবি কিন্তু যখন দেখা যায় যে কোনো শব্দের বা কোনো বাক্যের অতি প্রয়োজনীয় ওই বাক্যগুলো বা ওই শব্দগুলো যখন খুব জরুরি হয়ে পড়ে, খুব প্রয়োজনীয় হয়ে পড়ে, তখন কিন্তু সেই শব্দগুলো বা সেই বাক্যগুলোকে আমরা রিপিট করি, অর্থাৎ কবিরা রিপিট করে। এবার আমরা দেখতে পাচ্ছি সিম্বলিজম। সিম্বলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লিপ। আক্ষরিক অর্থে স্লিপ অর্থ হয়তো ঘুম, কিন্তু এই কবিতায় স্লিপ অর্থ মৃত্যু। এখানে আমরা আরও একটা সিম্বলিজম পাই, সেটা হচ্ছে উডস। এখানে উডসকে কিন্তু খুব সুন্দরভাবে প্রকৃতির সাথে তুলনা করা হচ্ছে, বা প্রকৃতির যে শান্ত নিবিড় যে একটা জিনিস, সেটাকে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। দেন আমরা পাই ম্যাটাফোর। ম্যাটাফোরও কিন্তু আমরা পাই লাস্ট স্ট্যান্জায়, অর্থাৎ আমরা এখানে দেখি যে কবি মৃত্যুকে কিন্তু তুলনা করছে, এবং সে কিন্তু আরও তার বহুত সময় বাকি আছে, মৃত্যুর আগে সে অনেক কিছু দেখতে চায়। তো এই জিনিসটা কিন্তু আমরা ম্যাটাফোরের মাধ্যমে প্রকাশ করছি। তো এই কবিতার মেইন থিম হচ্ছে আসলে নিহিত আছে এই লাস্ট স্ট্যান্জার মধ্যে। কবি যখন বলল যে উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, অর্থাৎ এই সবুজ বনবনানী কত সুন্দর, কত অন্ধকারাচ্ছন্ন, কত গভীর, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমাকে কিছু প্রতিশ্রুতি রাখতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্রকৃতির আকর্ষণ যতই প্রবল হোক না কেন, আমাদের কিন্তু আমাদের পরিবারের প্রতি, আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। অর্থাৎ প্রকৃতি আমাদেরকে টানে, কিন্তু আমরা এই যে মানুষের দায়িত্ব এবং কর্তব্য, এই দায়িত্ব এবং কর্তব্যের জন্য কিন্তু আমরা সেটা পূরণ করার জন্য প্রকৃতিকে ফেলে আবার নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য সংসারে ফিরে আসি। কবি এই কথাটাই কিন্তু এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে প্রকৃতি সুন্দর, প্রকৃতি আমাদের টানবে, প্রকৃতি আমাদের আকর্ষণ করবে, কিন্তু দিন শেষে আমাদের সমাজের প্রতি, পরিবারের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে, যার জন্য আমাদেরকে সমাজের কাছে এবং মানুষের কাছে এবং জীবনের কাছে এবং পরিবারের কাছে কিন্তু ফিরে আসতে হয়। এটাই ছিল এই কবিতার মূল ভাব এবং মূল সামারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।